হ্যালো, ওয়েলকাম টু অরিফাইন। দেখো, আমরা তো অনেক কঠিন কঠিন চ্যাপ্টারগুলোতে পড়ছি, কিন্তু আমাদের কি বেসিক চ্যাপ্টারটি হয়তো পড়ছি না। তখন কি হয়, অনেকটা সমস্যা হয়ে যায়। কিন্তু দেখো, সেল যে চ্যাপ্টারটা, এটা খুব একটা ইজি টপিক, কিন্তু কি হয়, না পড়ার জন্য দেখবে এখান থেকেই কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে চলে আসে, আর আমরা ছেড়ে দিয়ে চলে আসি। দেখো, এর ক্ষেত্রে সেল যে চ্যাপ্টারটা, এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আবার না পড়লে খুব কঠিন লাগবে। ঠিক আছে, খুব একটা ইজি চ্যাপ্টার। দেখা যাক, তাহলে আমরা সেলটা দেখে নিই। প্রথম সেল কি? সেল হচ্ছে কি, লিভিং স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ বডি। এটা হচ্ছে যে সেল। প্রথম তাহলে সেলের ডেফিনেশনটা বুঝে নিলে, সেল তাহলে কি হচ্ছে, যে ডেফিনেশন কি হচ্ছে, কি ডেফিনেশন থাকছে, মানে বেসিক লিভিং স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ বডি। এটা প্রথম বুঝতে পারলে কি থাকছে, বেসিক লিভিং স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ বডি। এটা হচ্ছে যে সেল। বোঝা গেল প্রথম। চলো নেক্সট আমরা কি দেখে নেবো। দেখো, সেলের ক্ষেত্রে আমরা নেক্সট একটা পার্ট দেখে নেবো, সাইটোলজি। দেখো, সাইটোলজি কি? সাইটোলজি হচ্ছে যে স্টাডি অ্যাবাউট সেল। সেল সম্বন্ধে পড়াশোনাটাকেই বলা হয় সাইটোলজি। এই কার সাথে ডিল করে, মানে সায়েন্স। এটা হচ্ছে গ্রুপ অফ সায়েন্স ডিল উইথ আ স্টাডি অফ সেল। বুঝতে পারলে, এটা কি গ্রুপ অফ সায়েন্স ডিল কার সাথে করবে, স্টাডি উইথ সেল। বোঝা গেল সাইটোলজি কি। চলো এবার আমরা সেলের যে কে কখন আবিষ্কার করেছিল, কখন সেল মানে কি প্রথম ডিসকভার করেছিল, এগুলো একটু আমরা দেখে নিই। চলো ঠিক আছে, চলো আমরা ভিডিওর নেক্সট পর্যায়ের দিকে পৌঁছে যাই। দেখো নেক্সট কি, ফার্স্ট সেল ডিসকভার কে করেছিল। দেখো, ফার্স্ট করেছিল কি, রবার্ট হুক, 1665। প্রথম কি, ডেথ প্ল্যান্ট সেল, মানে ডেড মানে মৃত সেলের উপর রিসার্চ করে প্রথম সেল সম্বন্ধে বলেছিল। সেটা কি মাইক্রোস্কোপের মাধ্যমে দেখে বলেছিল সেল সম্বন্ধে। সেটা কিন্তু কি ছিল, হচ্ছে যে ডেড সেল, মানে মৃত সেল, সেটা মৃত প্লান্ট সেল। বুঝতে পারলে, প্রথম সেল সম্বন্ধে বলেছিলেন রবার্ট হুক 1665। সেটা কি সেল ছিল, ডেড সেল ছিল। বুঝতে পারলে প্রথম পয়েন্টটা। নেক্সট কে, তারপরে 1674 ফার্স্ট লিভিং সেল ডিসকভারি করেছিল সিঙ্গেল মাইক্রোস্কোপিক লেন্সের মাধ্যমে দেখেছিলেন। ওনার নাম কি ছিলেন, অ্যান্টনি ভেন লিওনহফ। বুঝতে পারলে, প্রথম হচ্ছে লিভিং সেলকে ডিসকভার করেছিল অ্যান্টনি ভেন লিওনহফ, আর ডেড সেল মানে সেল সম্বন্ধে বলেছিল রবার্ট হুক 1665, আর ইনি বলেছিলেন 1674। এটা হচ্ছে যে লিভিং সেল ছিল, যেটা একটা ব্যাকটেরিয়াল সেল ছিল। বুঝতে পারলে, এটা ফার্স্ট সিঙ্গেল লেন্স মাইক্রোস্কোপে দেখে উনি ডিসকভার করেছিলেন। বোঝা গেল। নেক্সট, প্রথম নিউক্লিয়াসকে আইডেন্টিফাই করেছিলেন উনি ছিলেন যে রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন, কারণ এখান থেকে কোশ্চেনগুলো আসে, এবার ভালো করে পড়ে রাখবে। রবার্ট ব্রাউন আইডেন্টিফাই করেছিল নিউক্লিয়াসকে ফার্স্ট। আর স্লেডেন এন্ড সোয়ান, এরা কি করেছিল, ফার্স্ট সেল থিওরি দিয়েছিল। ঠিক আছে, এইখান থেকে কিন্তু কোশ্চেনগুলো আসে। স্লেডেন এন্ড সোয়ান ফার্স্ট সেল থিওরি ডেভেলপ করেছিল। আর ফার্স্ট সেল সম্বন্ধে বলেছিলেন রবার্ট হুক 1665-এ বলেছিলেন, যেটা ছিল ডেড প্ল্যান্ট সেল ছিল। বুঝতে পারলে। নেক্সট হচ্ছে যে অ্যান্টনি ভেন লিওনহফ 1674-এ লিভিং সেল ফার্স্ট ডিসকভার করেছিল, যেটা ব্যাকটেরিয়াল সেল ছিল। সেটা হচ্ছে যে কোন সিঙ্গেল লেয়ার মাইক্রোস্কোপে বলেছিলেন, দেখেছিলেন আর কি। বুঝতে পারলে সেলের থিওরি সম্বন্ধে। চলো এবার নেক্সট আমরা সেল সম্বন্ধে একটু দেখে নিই। দেখো, নেক্সট আমরা কোথায় পৌঁছে যাচ্ছি, যে পার্টস অফ সেল। সেলের মধ্যে কি কি পার্টস থাকে। সেলের মধ্যে দু রকম পার্টস থাকে, একটাকে থাকে সেল প্লাজমা মেমব্রেন থাকে, আর থাকে কি সেল অর্গানেলিস। দেখো, প্লাজমা মেমব্রেন যেটা থাকে, প্লাজমা মেমব্রেন থাকে, আর কি থাকে, সেল অর্গানেলিস থাকে। দেখো, এবার প্লাজমা মেমব্রেন, এবার এটা সেল হচ্ছে পার্টস, দুটো পার্টস ভাগ থাকে। ঠিক আছে, দেখো জিনিসগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, নাহলে একবার দুবার করে রিপিট করে একবার দেখো। ঠিক আছে, প্লাজমা মেমব্রেন থাকে আর সেল অর্গানেলিস থাকে। এবার দেখো, প্লাজমা মেমব্রেন সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন কি কি নিয়ে তৈরি হয়। প্লাজমা মেমব্রেন স্পেশালি নিয়ে তৈরি হয় তোমার কি, ফসফোলিপিড থাকে, যেটা থাকে 75%। ফসফোলিপিড থাকে, যেটা থাকে 75%। তার সাথে কি থাকে, গ্লাইকোলিপিডস থাকে, যেটা থাকে 5%। আর থাকে কি, কোলেস্টেরল থাকে 20%। এবার দেখো, এই যে ফসফোলিপিডস, এর সাথে কি কি থাকে, লিপিড উইথ ফসফরাস।
বুঝতে পারলে? লিপিডের সাথে কি থাকে? ফসফরাস থাকে, তাকে আমরা কি বলি? ফসফোলিপিডস বলি। আর এটা গ্লাইকোলিপিডস থাকে, লিপিডস থাকে, তার সাথে কি ওয়ান অর মোর অ্যামাউন্ট অফ গ্লুকোজ থাকে। বোঝা গেল? জিনিসগুলো একটু ভালো করে শুনবে, সবকিছু লিখছি না আমি। আর কি থাকে? কোলেস্টেরল থাকে। বোঝা গেছে? কি কি থাকছে? তাহলে তিনটি উপাদান থাকে। সেল মেমব্রেন, যেটা সেলের যে বাইরের আউটার কভার থাকে, সেলের যে মেমব্রেন থাকে, সেল মেমব্রেনে তাহলে কি কি থাকছে? ফসফোলিপিড থাকছে 75% থাকছে, তার সাথে কি থাকছে? গ্লাইকোলিপিড থাকছে 5%, তার সাথে থাকছে কোলেস্টেরল। এই যে ফসফোলিপিডস এর মধ্যে কি থাকে? ফসফরাস থাকে, আর তার সাথে লিপিড থাকে। আর গ্লাইকোলিপিডস এর মধ্যে লিপিডস থাকে, তার সাথে থাকে সুগার, আর থাকে কোলেস্টেরল থাকে। বোঝা গেল? এবার আমরা সেল অর্গানেলিজের দিকে দেখে নিই, কারণ এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার এই যে অর্গানেলিজগুলো সেলের ভিতরে কি কি থাকে সেগুলো নিয়ে মেন অ্যাকচুয়ালি আমাদের বেশি পড়তে হয়, কিন্তু সেলের বাইরে যে মেমব্রেনটা সম্বন্ধে একটু আমাদের নলেজ থাকাটা জরুরি। চলো নেক্সট আমরা বাকিটা দেখে নিচ্ছি। দেখো নেক্সট কি যাচ্ছি আমরা? সেল অর্গানেলিজ। দেখো সেল অর্গানেলিজের ক্ষেত্রে এটা হচ্ছে যে একটা আইডিয়াল সেলের পিকচার। ঠিক আছে, চলো এবার হচ্ছে যে ব্যাপারগুলো আমি একটু একটু করে এক্সপ্লেন করছি, একটু শুনো ভালো করে। দেখো প্রথম আমি এক্সপ্লেন করবো কি? সাইটোপ্লাজম। দেখো সেল মেমব্রেনটা বুঝতে নিলে যে তিনটে দিয়ে থাকে, সেটা হচ্ছে এই যে বাইরের যে কভারটা, এটা হচ্ছে কি? সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। বোঝা গেল? আর আমরা সেল অর্গানেলিজ মানে এই যে প্লাজমা মেমব্রেনের ভিতরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে যে সেল অর্গানেলিজ। বুঝতে পারলে? বোঝা গেল? দেখো ফার্স্ট আমরা শুরু করছি কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কোথায়? এই যে দেখো কোথায় থাকে? ইনসাইড অফ সেল মেমব্রেন এন্ড এক্সটার্নাল বা আউটসাইড অফ নিউক্লিয়াস মেমব্রেন। দেখো এটা হচ্ছে যে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, তাহলে প্লাজমা মেমব্রেনের ইনসাইডে থাকে, আর এটা হচ্ছে নিউক্লিয়াসের মেমব্রেন থাকে, নিউক্লিয়াস মেমব্রেনের আউটসাইডে থাকে। বোঝা গেল? এটা ধরো নিউক্লিয়াস মেমব্রেনের আউটসাইডে আর প্লাজমা মেমব্রেনের ইনসাইডে, ভিতরে। বুঝতে পারলে? এটা হচ্ছে যে এখানে থাকে, কে থাকে? সাইটোপ্লাজম থাকে। প্রথম জিনিসটা বোঝা গেছে? বোঝা গেছে তো? কোথায় থাকে? ইনসাইড অফ সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, আর কি আউটসাইড অফ নিউক্লিয়াস মেমব্রেন। নিউক্লিয়াসটা একটা মেমব্রেন দিয়ে তৈরি, নিউক্লিয়াস। নিউক্লিয়াস আর মেমব্রেনের আউটসাইডে থাকে, আর প্লাজমা মেমব্রেনের ইনসাইডে থাকে, মানে এই মধ্যে জায়গাটা পুরোটাই থাকে। বোঝা গেল প্রথম কথাটা? একটু ভালো করে বোঝো। এবার দেখো এই যে এখানে যে থাকে এই যে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমকে আমরা কি বলি? সাইটোসোল বলি। ঠিক আছে, সাইটোপ্লাজম বা সাইটোসোল বলি। দেখো এই যে সাইটোপ্লাজম, এটা কি কি নিয়ে তৈরি হয়? মানে এই যে সাইটোপ্লাজমটা থাকে এটা কি কি নিয়ে তৈরি? এটা একটা ম্যাট্রিক্স জেলি লাইক সাবস্টেন্স হয়, মানে জেলি জেলি হয়। ঠিক আছে, এটা একটা জেলি লাইক সাবস্টেন্স হয়। বোঝা গেল? এবার এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে থাকে 75% থেকে 90% থাকে H2O, মানে ওয়াটার, জল থাকে আর কি। আর থাকে তার সাথে কি থাকে? কিছু সাসপেন্ডেড পার্টিকেলস। সাসপেন্ডেড পার্টিকেলস মানে এই যে অর্গানেলি গুলো আছে, অর্গানেলি গুলো কিছু যদি ডেথ হয়ে যায় বা কিছুভাবে ডেথ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন কি করে? ওগুলো হচ্ছে যে কি সাইটোসোলের মধ্যে যুক্ত হয়ে যায়। আর কি থাকে? আর ডিজলভ সামথিং, এর মধ্যে কিছুতে ডিজলভ হয়ে গেল, সেগুলো কিন্তু এর মধ্যেই আসবে। বুঝতে পারলে সাইটোসোলটা? এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে থাকে ওয়াটার থেকে 75 থেকে 90%, আর কি থাকে? সাসপেন্ডেড পার্টিকেলস থাকে। বোঝা গেল? এটা একটা জেলি লাইক সাবস্টেন্স হয়, ঠিকই জেলি লাইক সাবস্টেন্স হয়। বোঝা গেল? প্রথম সাইটোপ্লাজমটা বোঝা গেছে তো? কোথায় থাকে? ইনসাইড অফ সেল মেমব্রেন, আউটসাইড অফ নিউক্লিয়াস মেমব্রেন। নিউক্লিয়াস মেমব্রেনের বাইরে আর সেল মেমব্রেনের ভিতরে থাকে। এটা জেলি লাইক সাবস্টেন্স হয়, যেটার মধ্যে কি 75 থেকে 90% থাকে জল, আর সাসপেন্ডেড পার্টিকেলস থাকে, আর ডিজলভ পার্টিকেলস গুলো থাকে। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট আমরা পৌঁছে যাই। নেক্সট হচ্ছে যে আমরা পৌঁছাবো কোথায়? নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াস হচ্ছে কি লার্জেস্ট অর্গানেলিজ ইন সেল, মানে সেলের মধ্যে সব থেকে বড় অর্গানেলিজ থাকে। এটা কি থাকে? এটা থাকে নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াস কি কি নিয়ে তৈরি হয়? নিউক্লিয়াস হচ্ছে যে মেমব্রেন নিয়ে তৈরি হয়, আর তার মাঝে থাকে কি নিউক্লিওলাস। বোঝা গেছে? এই যে মাঝে যেটা দেখছো এটা হচ্ছে নিউক্লিওলাস, আর বাইরে যেটা দেখছো সেটা হচ্ছে নিউক্লিয়াস মেমব্রেন। দেখো এই যে নিউক্লিয়াসের কি ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেন, দুটো মেমব্রেন থাকে। মানে এটা হচ্ছে যে ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেন, দুটো মেমব্রেন থাকে নিউক্লিয়াসের মধ্যে। এই যে দুটো মেমব্রেন থাকে,
মানে ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেন, এই দুটো মেমব্রেন কি নিয়ে তৈরি হয় না ফসফোলিপিড নিয়ে তৈরি হয়। ঠিক আছে, এটুকু তো বোঝা গেল কি নিয়ে তৈরি হচ্ছে, ফসফোলিপিডের কি বাইলেয়ার, এটা কি ফসফোলিপিডের, এটা কি ফসফোলিপিডের বাই লেয়ার দিয়ে তৈরি হয়, মানে দুটো লেয়ার থাকে, ইনার লেয়ার আর আউটার লেয়ার, দুটো লেয়ার কিন্তু ফসফোলিপিড, মানে লিপিড উইথ ফসফরাস, এটা দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এবার আমি যদি বলি নিউক্লিয়াস কি ক্যারিজ করে, নিউক্লিয়াস ক্যারিজ করে জেনেটিক ম্যাটেরিয়ালস, যেটা ডিএনএ আর আরএনএ। বুঝতে পারলে নিউক্লিয়াস কি ক্যারিজ করছে, জেনেটিক ম্যাটেরিয়ালস ক্যারি করছে, সেটা কি কি থাকছে, ডিএনএ অ্যান্ড আরএনএ। ঠিক আছে, ডিএনএ আরএনএ যে জেনেটিক ম্যাটেরিয়ালসটা সেটাকে ক্যারিজ করে, মানে যে আমাদের যে শরীরের বা যেটা তোমার যে বংশ পরম্পরায় যে যেমন গায়ের রং, বাবা মায়ের গায়ের রং যেমন তেমন গায়ের রং ছেলেরও হচ্ছে, এরকম যে জেনেটিক মেটেরিয়ালস গুলো যেমন মানে যেমন পেরেন্টস এর জেনেটিক আর তার টু মানে অফস্প্রিংস মানে ছেলে মেয়ের মধ্যে একই রকম জেনেটিক বৈশিষ্ট্যগুলো যায়, সেই যে জিনিসটাকে ক্যারি করে সেটা কি করে সেল ক্যারিজ করে, সেটা সেলের কে ক্যারিজ করে, নিউক্লিয়াস। বুঝতে পারলে তাহলে নিউক্লিয়াস কি ক্যারিজ করছে, বোঝা গেল তো নিউক্লিয়াস সম্বন্ধে। নিউক্লিয়াস হচ্ছে কিন্তু এর দুটো একটা এরও কিন্তু মেমব্রেন থাকে নিজস্ব, সেই মেমব্রেনটা কি থাকে, একটা জেনেটিক মেটেরিয়ালস এর মেমব্রেন থাকে, আর সরি ফসফোলিপিডের মেমব্রেন থাকে, আর যারা ক্যারিজ করে কি জেনেটিক ম্যাটেরিয়ালস ক্যারিজ করে। বুঝতে পারলে, যখন আমরা প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল পড়ি না, ইউক্যারিওটিক সেল প্রোক্যারিওটিক সেল, দেখো প্রোক্যারিওটিক সেল মানে এই নিউক্লিয়াস থাকে কিন্তু নিউক্লিয়াসের মেমব্রেন থাকে না। বুঝতে পারলে, আর ইউক্যারিওটিক সেলস মানে কি, যেটা নিউক্লিয়াসের মধ্যে মেমব্রেন থাকে। বুঝতে পারলে, যেটা আমরা হিউম্যান সেল পড়ি সেটা হচ্ছে কি ইউক্যারিওটিক সেল, আর প্রোক্যারিওটিক সেল যেটা প্ল্যান্ট সেল হয় বা ব্যাকটেরিয়াল কিছু সেল হয় যাদের মধ্যে কি নিউক্লিয়াসের এই মেমব্রেনটা থাকে না, সেটা হচ্ছে কি প্রোক্যারিওটিক সেল, আর যাদের মেমব্রেন থাকে সেটা হচ্ছে ইউক্যারিওটিক। ক্যারিওটিক মানে নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে কি নিউক্লিয়াস। বুঝতে পারলে, অনেক সময় কোশ্চেন আছে হোয়াট ক্যারিয়ন, ক্যারিয়ন মানে কি, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। বুঝতে পারলে, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, যেটা নিউক্লিয়াসকে বোঝাচ্ছে। দেখো যে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে 70s থাকে রাইবোজোম, ইউক্যারিওটিক্স এর মধ্যে 80s রাইবোজোম থাকে, যেটা আমরা 11-12 এর সায়েন্সে পড়ে এসেছি। বুঝতে পারলে, সেগুলো এখন এখানে লাগছে না, সেই কারণে অতটা ডিটেলসে গিয়ে পড়াচ্ছি না। তো জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করি এখানে যেগুলো লাগবে। বোঝা গেল, চলো নেক্সট আমরা কোথায় পৌঁছাচ্ছি, নেক্সট হচ্ছে যে আমরা পৌঁছাচ্ছি রাইবোজোম। দেখো রাইবোজোম কিগুলো, দেখো এই যে বিক্ষিপ্ত ভাবে যেগুলো আছে এটা হচ্ছে রাইবোজোম, ডট 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 পুরো সেলের মধ্যে থাকে। এবার রাইবোজোম যদি আমি বলি, রাইবোজোম কি কন্টেন্ট করে, এক হচ্ছে রাইবোজোমাল আরএনএ প্রোটিন কন্টেন্ট করে, রাইবোজোম থেকে প্রোটিন কন্টেন্ট। বুঝতে পারলে, রাইবোজোমাল মানে কি ডিএনএ সরি আরএনএ রাইবোজোমাল প্রোটিন ক্যারিজ করে। ঠিক আছে, কি করে ক্যারি করে বোঝা গেল, আরএনএ রাইবোজোমাল প্রোটিনকে ক্যারিজ করবে। বোঝা গেল তো, চলো নেক্সট আমরা দেখে নেবো এবার কি, রাইবোজোম সম্বন্ধে বোঝা গেছে, নেক্সট আমরা দেখে নেবো কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো নেক্সট আমরা কি দেখছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই রকম হয়, একটা হচ্ছে কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো রাফ, যেটাকে কি বলে RER, মানে রাফ RER বলি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, রাফ, রাফ মানে কি, দেখো এইখানে একটু লক্ষ্য করো, আমি একটা আরেকটা ছবি এঁকে দিচ্ছি। দেখো এরকম হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর মধ্যে কি থাকে, রাব মানে এর বাইরেটায় রাইবোজোম, রাইবোজোম গুলো মানে থাকে, রাইবোজোম গুলো লেগে থাকে, অ্যাটাচ থাকে। যেহেতু এর বাইরেটা রাইবোজোম গুলো লেগে থাকে, এই যে ছবিটা এটা দেখাচ্ছ, এটা হচ্ছে রাব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বুঝতে পারলে, রাব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর মধ্যে কি রাইবোজোম গুলো অ্যাটাচ থাকে,
রাইবোজোমগুলো অ্যাটাচ থাকে বলে এটা কি হয়, খসখসে রাব বলি না, একটা আমরা প্লেন বলি, মসৃণ বলি, আর একটা রাব এরিয়া বলি। যেহেতু এর গায়ে গোল 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 ভাবে রাইবোজোমাল প্রোটিনগুলো লেগে আছে, তাই একে দেখতে কি হয়, কিছুটা রাব রাব লাগে। সেই কারণের জন্য একে আমরা কি বলি, রাব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর সারফেসের মধ্যে কিগুলো লেগে থাকে, এই সারফেসের মধ্যে রাইবোজোমগুলো অ্যাটাচ থাকে। ঠিক আছে, এবার যদি বলি এর কাজ কি, এটা সেলের মধ্যে থেকে এর কি কাজ করে, যেমন ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল ক্যারি করে। এর কাজ কি, রাব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, রাব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। ঠিক আছে, এর কাজ কি, প্রোটিন সিনথেসিস করা। বুঝতে পারলে, এই হচ্ছে প্রোটিনটাকে সিনথেসিস করে। বোঝা গেল তো রাব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। চলো নেক্সট আমরা পৌঁছাচ্ছি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট আমরা কি পৌঁছাচ্ছি, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা হচ্ছে যে এটা এটা কি, কিন্তু দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো কিন্তু নিউক্লিয়াসের সাইডে অ্যাটাচ থাকে। ঠিক আছে, নিউক্লিয়াস মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে, এই জিনিসটা একটু মাথায় রাখো। এবার দেখো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর কাজ কি, স্মুথ এন্ড মানে এর গায়ে কিন্তু কোনো প্রোটিন লেগে থাকে, নো রাইবোজোমাল প্রোটিন, সারফেসে কোনো রাইবোজোম লেগে থাকে না, কোনো প্রোটিন নাই, পুরো স্মুথ হয় এরিয়াটা। ঠিক আছে, এই কারণের জন্য এটা আমরা কি বলি, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি। এবার দেখো এই যে জায়গাটা যে স্মুথ হচ্ছে, এর কাজ কি, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে যে কি কি ফ্যাটি অ্যাসিড, তার সাথে কি ফসফোলিপিড অ্যান্ড স্টেরয়েডকে সিনথেসিস করে। বোঝা গেল, কি কি করছে, ফ্যাটি অ্যাসিড, ফসফোলিপিড অ্যান্ড স্টেরয়েডকে সিনথেসিস করে। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড, ফসফোলিপিডস অ্যান্ড স্টেরয়েডকে কি করে, সিনথেসিস করে, মানে প্রডিউস করে সেলের মধ্যে। বুঝতে পারলে এর কাজ, এটা হচ্ছে যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো আমরা ক্লাসগুলো তো করাচ্ছি, যারা এখনো ভাবছো WBHRB-তে আমাদের সাথে ক্লাসগুলো নিতে চাইছো, কিন্তু আমরা দেখো একটা দুটো ক্লাস আমরা ইউটিউবে আপলোড করি, কিন্তু ম্যাক্সিমাম ক্লাস আমাদের পেড ব্যাচ আছে, যেটা খুব ন্যূনতম ফিজে তোমাদেরকে আমরা প্রোভাইড করে থাকি, যেটা 1999 2 বছরের জন্য, মানে নেক্সট আপকামিং WBHRB পর্যন্ত আমরা কিন্তু প্রোভাইড করে থাকি। আর আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যদি কারোর ব্যাচগুলো নেওয়ার ইচ্ছা হয়, আমাদের পড়ানোগুলো তাদের পছন্দ হয়, তাহলে কিন্তু তোমরা ব্যাচটা অ্যাক্সেস নিতে পারো। এটাই কিন্তু আমরা দেখেছো, আমরা WBHRB-তে অনেকগুলো র্যাঙ্ক করে দিয়েছি, সে বিএসসি হোক বা জিএনএম হোক। জিএনএম প্রায় 48 জনকে র্যাঙ্ক করিয়ে দিয়েছি, আর বিএসসির ক্ষেত্রে অনেক জনকে র্যাঙ্ক করিয়ে দিয়েছি। সে কাউন্টটা আমরা তোমাদেরকে পরে বলে দেবো। আর তাদের যারা আমাদের থ্রু র্যাঙ্কগুলো করেছে, তাদের অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসবো, মানে তারা কে কে র্যাঙ্ক করলো আমাদের থেকে, অবশ্যই তোমরা পাবে। অ্যাটাচ থাকো, আমাদের সাথে যুক্ত থাকো, শিওর পাবে। কিন্তু যদি কারোর মনে হয় যে WBHRB নেক্সট আপকামিং ব্যাচের জন্য প্রিপারেশন নিতে চাইছো, আমি বলছি যে লাস্ট টাইম প্রিপারেশন কখনো নেবে না, সবসময় চাইবে প্রথম টাইম থেকে প্রিপারেশনগুলো নিতে। লাস্ট সেই 2-1 মাস পড়লে সেই সব ভুলে গেলে। সেই কারণের জন্য যখন প্রিপারেশন শুরু করবে, ফার্স্ট থেকে প্রিপারেশনটা শুরু করো, যাতে তোমার কাছে টাইম থাকে আর জিনিসগুলো ভালো করে পড়তে পারো। কিন্তু এই বছর কিন্তু 67-68 কাট অফ দিয়েছে, কিন্তু পরের বছর যে 67-68 যাবে সেটা কিন্তু কেউ বলতে চাই, এর থেকে অনেক বেশি যাবে। সেই কারণের জন্য যে এখন থেকে যদি না প্রিপারেশনগুলো নাও না, তখন সমস্যা। আমরা কিন্তু পাই টু পাই প্রত্যেকটা টপিক অনুযায়ী পড়িয়ে থাকি, ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের ইচ অ্যান্ড এভরি টপিক সম্পূর্ণ আমরা পড়িয়ে থাকি। আর তোমাকে প্রথম পড়াবো, তারপর মান্থলি এক্সাম নেবো, আমাদের সব প্রসপেক্টাস আছে, ওগুলো সব দেখতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপে SMS করো যদি তোমাদের কারো নেওয়ার প্রয়োজন হয়। তবু আমি ভিডিও শেষে একবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, বুঝতে পারলে তো? তাহলে আর একবার বলে দেবো। আর ওর ফিজটা কি থাকছে আমরা সব পুরোটা লিখে দিচ্ছি, ঠিক আছে? চলো এবার শুরু করে, এবার পরের আমরা যাচ্ছি। এটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা বোঝা গেল, যেটার কাজ কি, ফ্যাটি অ্যাসিড, ফসফোলিপিড আর হচ্ছে স্টেরয়েডকে সিনথেসিস করা। চলো নেক্সট আমরা পৌঁছে যাচ্ছি কি, আমরা হচ্ছে যে গলগি কমপ্লেক্স। নেক্সট আমরা পৌঁছে যাচ্ছি গলগি কমপ্লেক্সে। জিনিসগুলো কিন্তু মনে রাখো, তারপরে আমি কিন্তু কোশ্চেনগুলো ধরবো, তোমরা সব কমেন্টে অ্যান্সার করবে, ঠিক আছে? দেখো গলগি কমপ্লেক্স, গলগি কমপ্লেক্স কোনটা, এটা এই হচ্ছে যে ফোল্ড ফোল্ড ভাবে থাকে, ঠিক আছে? গলগি কমপ্লেক্স ফোল্ড ফোল্ড ভাবে থাকে। এবার হচ্ছে গলগি কমপ্লেক্স, এটা এর কাজ কি, এর কাজ কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কাজ করে। মানে যেমন আমরা বলি না, যেমন এর কাজ কি, আমি প্রথম কাজটা বলে দিই, তারপর তোমাদেরকে এটা বুঝতে সুবিধা হবে। এর কাজ কি, এর কাজ হচ্ছে সিনথেসিস করে, প্রোটিনকে সিনথেসিস করে, প্যাকেজিং করে, আর হচ্ছে যে ট্রান্সপোর্ট করে বা এক্সপোর্ট করে। বুঝতে পারলে? দেখো প্রথম জিনিসটা বলি, এর কাজ কি, তার সিনথেসিস করছে, কি কি সিনথেসিস করছে, মানে এর কাজ হচ্ছে সিনথেসিস করা, প্যাকেজিং করা, ঠিক আছে, আর এক্সপোর্ট করা, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে একটু মন দিয়ে শোনো, তাহলে বুঝতে হবে। কারণটা যে কিভাবে করে, যেমন ফ্লিপকার্ট
ফ্লিপকার্টে কি হলো, একজন ধরো সেলার আছে, তো সেলারকে ধরো এক্স একজন সেলার, সে কি হলো তার প্রোডাক্টটাকে বিক্রি করবে, এটা সে হচ্ছে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার আছে একজন, এবার তার কাছ থেকে মানুষ নিল, এবার তুমি অর্ডার করলে, এবার অর্ডার করলে কি হবে, সে আবার তারপরে প্যাকেজিং করে স্টোর করবে, তারপর সে কি তার কুরিয়ার বয়কে দিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেবে। এইভাবেই তো যায়। তোমার একটা কুরিয়ার তুমি যদি অর্ডার করো ম্যানুফ্যাকচারের কাছ থেকে, তো তুমি পাচ্ছ না, ম্যানুফ্যাকচার সেলার কিনছে, সেলার কি করছে, সেই ফেসবুক হয়তো সেলার তার কাছে আছে, সে কি করলো তার প্যাকেজিং করলো, সব করলো, তারপর সে তার ডেলিভারি বয় দিয়ে পৌঁছে দিল। সেরকম প্রোটিনটাকে সিনথেসিস কে করে, প্রোটিনকে সিনথেসিস করা রাব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিনকে সিনথেসিস করলো, সেই প্রোটিনটাকে পৌঁছে দিতে হবে, কোথায় পৌঁছে দিতে হবে, যেখানে দরকার সেখানে পর্যন্ত পৌঁছাতে হবে। কে পৌঁছাবে, এই গলগি অ্যাপারেটাস এর কাজ এটা, গলগি অ্যাপারেটাস সিনথেসিস করে আর প্যাকেজিং করে, প্রোটিনটাকে প্যাকেজ করলো, প্যাকেজ করে কি করলো এক্সপোর্ট করে দিল যেখানে লাগবে। বুঝতে পারলে গলগি অ্যাপারেটাস এর কাজ কি, প্যাকেজিং করা, সিনথেসিস করা, আর হচ্ছে কি এক্সপোর্ট অফ প্রোটিন। এবার গলগি অ্যাপারেটাস এর কাজ বুঝতে পারলে তো, কোনো অসুবিধা নেই। আর লিখছি না তাহলে, তোমরা একটু ওটা সুন্দর করে লিখে নিও, সিনথেসিস করা, প্যাকেজিং করা, তার সাথে কি এক্সপোর্ট করা, গলগি অ্যাপারেটাস এর কাজ বোঝা গেল। চলো, যেটা গলগি কমপ্লেক্স বা গলগি অ্যাপারেটাস একই জিনিস, ঠিক আছে। চলো নেক্সট আমরা পৌঁছে যাচ্ছি কোথায় না, মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া। দেখো মাইটোকন্ড্রিয়া যে হয়, মাইটোকন্ড্রিয়া আমরা জেনারেলি জানি মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ এ সেল, মানে সেলের মধ্যে যে পাওয়ার দরকার, মানে যে পাওয়ার হাউস মানে যে এনার্জি দরকার, সেই এনার্জিটাকে কে প্রডিউস করে বা এনার্জিটাকে কে সেলের মধ্যে দেয়, সেটা হচ্ছে তার কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি, পাওয়ার হাউস অফ এ সেল। কিন্তু এইসব জামানাত ভুলে যাও, কারণটা হলো যে আগে আসতো পাওয়ার হাউস অফ সেল কি, মাইটোকন্ড্রিয়া। এইসব জামানাতে এখন এরকম কোশ্চেন আসে না, প্রোগ্রাম সেল ডেথ ইজ কল্ড, অ্যাপোপ্টোসিস, এইগুলো কোশ্চেন, সেগুলো সব পড়াচ্ছি কি কি কোশ্চেন আছে। এখন কিন্তু ওই জামানাত ভুলে যাও যে পাওয়ার হাউস অফ সেল, সুইসাইড ব্যাগ, এইসব জিনিস আর কোশ্চেন নেই, আর কোশ্চেন আসবেও না। এখন কম্পিটিশনের মার্কেট, কম্পিটিশনের মার্কেটে তোমাকে যদি টিকে থাকতে হয়, তোমাকেও কিন্তু কম্পিটিশনে নামতে হবে, না হলে কিন্তু কোনোদিন কম্পিটিশনের মার্কেটে টিকতে পারবে না। বুঝতে পারলে? চলো দেখো মাইটোকন্ড্রিয়া কি করে, মাইটোকন্ড্রিয়া এ হচ্ছে যে কি এটিপি কে প্রডিউস করে। যখন এই এটিপি কে প্রডিউস করবে, তাহলে তার জন্য তো এটিপিটা কিভাবে তৈরি হয় সেটা একটা জানার বিষয় আছে। এগুলো দেখো, এগুলো নাও জানলে হয়, কিন্তু এগুলো একটু বেশি জানলে কি হয়, তোমাদের যে এইমস আরআরবি এসব ক্ষেত্রে কি হয়, ভিতর থেকে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে, যেহেতু ভিতর থেকে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে, সেই ক্ষেত্রে কি এগুলো কিন্তু একটা জানাটা খুবই জরুরি। দেখো অক্সিডেটিভ এনজাইম থাকে, কি এনজাইম বলছি, এনজাইমটার নাম হচ্ছে কি অক্সিডেটিভ এনজাইম। এই যে অক্সিডেটিভ এনজাইম, এই অক্সিডেটিভ এনজাইমটা কি করে, অক্সিডেশন করে কি প্রডিউস করে, নিউট্রিশন প্রডিউস করে। বুঝতে পারলেন, নিউট্রিয়েন্টসকে প্রডিউস, এই যে অক্সিডেটিভ এনজাইমটা অক্সিডেশন করে, জারণ বিজারণ নাম শুনেছি নিশ্চয়ই, অক্সিডেশন করে কি করে, নিউট্রিয়েন্টস কে তোমার হচ্ছে যে এই যে অক্সিডেশন করার পর, অক্সিডেশন অফ কি করে নিউট্রিয়েন্টস, তার সাথে কি করে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, তার সাথে আরেকটা জিনিস প্রডিউস করে, যেটাকে বলি হচ্ছে যে এনার্জি। ঠিক আছে, এ কি করবে, এ রিলিজ করবে এনার্জিকে। জিনিসটা কিন্তু একটু মাথায় করে, কি করে নিউট্রিয়েন্টস, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার অক্সিডেশন করবে, আর তার সাথে কি করবে, প্রডিউস এনার্জি। এই যে এনার্জিটাকে যে প্রডিউস করছে, জিনিসগুলো এমনি শুনে নাও, অতটা না জানাবে, কিন্তু এইখান থেকে শুনো। এনার্জিটাকে কি করছে, প্রডিউস করছে। যখন সে এনার্জিটাকে প্রডিউস করছে, সেই এনার্জিটাকে হচ্ছে ইউটিলাইজড হয়ে ফরমেশন হয়ে এটিপি তৈরি হচ্ছে। বুঝতে পারলে? এবার কি হচ্ছে, এটা হচ্ছে অক্সিডেটিভ এনজাইম যেগুলো আছে, সে অক্সিডেশন করে কি করবে, নিউট্রিয়েন্ট অক্সিডেশন অফ নিউট্রিয়েন্টস, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার অ্যান্ড প্রডিউস এনার্জি। সেই এনার্জিটা কি হবে, ইউটিলাইজড হয়ে ফর্ম কি করবে, এটিপি। এই এটিপিটাকে ফর্ম করছে, যেটা এটিপিটাকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপিটা যেটা এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেটের কাজ কি, এটাই হচ্ছে যে স্টোর অফ এনার্জি। যখন এনার্জির প্রয়োজন হবে, এটিপি কি এনার্জি প্রডিউস করে। বুঝতে পারলে? বোঝা গেল এখানে মাইটোকন্ড্রিয়াটা। দেখো নেক্সট কি, লাইসোজোম। দেখো নেক্সট কি পড়াচ্ছি, লাইসোজোম পড়াচ্ছি। দেখো লাইসোজোমের ক্ষেত্রে কি হয়, লাইসোজোমকে আমরা কি করি বলি, সুইসাইড ব্যাগ।
এটা তো সবাই জানে, এগুলো লেখার প্রয়োজন নেই। লাইসোজোমকে আমরা বলি সুইসাইড ব্যাগ, ওই যেমন ভুলে দাও। এবার এই যে লাইসোজোমটা তৈরি কোথা থেকে, প্রডিউস কোথা থেকে? লাইসোজোমকে কে প্রডিউস করে? গলগি অ্যাপারেটাস। ধর এটা লাইসোজোম, এটাকে প্রডিউস কে করে? একে প্রডিউস করে গলগি কমপ্লেক্স। গলগি কমপ্লেক্স বা গলগি অ্যাপারেটাস এটাকে প্রডিউস করে, সিক্রেট করে। বুঝতে পারলে? লাইসোজোমকে কে প্রডিউস করে? গলগি অ্যাপারেটাস। এবার এই যে লাইসোজোম, লাইসোজোমের মধ্যে কি থাকে? 60টা টাইপের, 60 টাইপের কি থাকে? এনজাইম থাকে। 60টা টাইপ। লাইসোজোমকে কেন আমরা সুইসাইড ব্যাগ বলি, সেটা হচ্ছে কোশ্চেন। সুইসাইড ব্যাগ তো সবাই বলে, লাইসোজোমকে সুইসাইড ব্যাগ কেন বলি? লাইসোজোমের মধ্যে কি থাকে? 60 মানে 60টা এনজাইম থাকে। এনজাইমগুলোর নাম কি? ডাইজেস্টিভ এনজাইম এন্ড হাইড্রোলাইটিক এনজাইম। কি কি থাকে? ডাইজেস্টিভ এনজাইম থাকে, তার সাথে কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এই যে ডাইজেস্টিভ এনজাইম এন্ড হাইড্রোলাইটিক এনজাইম এ কাজ করে pH 5 অ্যাসিডিক নেচারে। এর pH কত থাকে? 5 থাকে, মানে অ্যাসিডিক নেচারে। যেহেতু এই এনজাইম pH 5 থাকছে, অ্যাসিডিক নেচারে কাজ করছে, যখন লাইসোজোম থাকে, লাইসোজোমের আশপাশে ওর কি হয়? pH কমে যাবে। pH কমায় মানে কি? অ্যাসিডিক হচ্ছে। আর ওর পাশাপাশি যদি কোনো অর্গানেলা চলে আসে, তাকে কি করে? মেরে দেয়। এই ডাইজেস্টিভ এনজাইম আর হাইড্রোলাইটিক এনজাইমের জন্য কটা থাকে? 60টা হচ্ছে যে এনজাইম থাকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখো। কারণ 60 টাইপস অফ এনজাইম থাকে, তার নাম কি? ডাইজেস্টিভ এনজাইম এন্ড হাইড্রোলাইটিক এনজাইম। এই এনজাইমগুলো কি করে? অ্যাসিডিক নেচারের হয়, এটা pH 5 থাকে। থাকার জন্য কি হয়? ওর আশেপাশে যদি কোনো অর্গানেলা চলে আসে, যেহেতু এটা হাইলি অ্যাসিডিক হয়ে যাচ্ছে, 5 হচ্ছে মানে অ্যাসিডিক হয়ে যাচ্ছে, তখন ওর পাশে যে আসবে তাকে মেরে দেবে। এই জন্য একে বলে সুইসাইড ব্যাগ। বোঝা গেল কেন সুইসাইড ব্যাগ বলে? বুঝতে পারলে তো? কোনো অসুবিধা নেই তো? দেখো, এত সময় যেগুলো আমরা অর্গানেলাগুলো পড়ালাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো জিনিসগুলো কি। এটা হচ্ছে যে একটা সেলের স্ট্রাকচার। আরেকবার বলি, একটা সেলের স্ট্রাকচার, বাইরে কি আছে? সেল মেমব্রেন থাকে। সেল মেমব্রেনে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড থাকে, তার সাথে কোলেস্ট্রল থাকে। ফসফোলিপিড থাকে কত? 75%, গ্লাইকোলিপিডস কত থাকে? 5%, আর কোলেস্ট্রল থাকে 20%। ঠিক আছে? এবার এর মধ্যে কি থাকে? সাইটোপ্লাজম থাকে। এবার সাইটোপ্লাজমের মধ্যে এই সব অর্গানেলাগুলো থাকে। সাইটোপ্লাজম কি নিয়ে তৈরি হয়? যে ওয়াটার থাকে 75 থেকে 90%, তার সাথে সাসপেন্ডেড অ্যান্ড ডিজলভ পার্টিকেলস গুলো থাকছে সেলের যে অর্গানেল ডিজলভ পার্টিকেল। এবার তারপরে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে যে কি ক্যারি করে? নিউক্লিয়াস ক্যারি করে জেনেটিক ম্যাটেরিয়ালস গুলো ক্যারি করে। তার সাথে থাকছে কি? তোমার হচ্ছে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর গায়ে রাইবোজোম থাকে। রাইবোজোম থাকার জন্য কি করে? রাইবোজোম থাকার জন্য সেলের যে বাইরের যে মানে ওটা প্রোটিনটাকে সিনথেসিস করে। আর তারপর থেকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই হচ্ছে স্টেরয়েডকে সিনথেসিস করে, ফসফোলিপিডকে সিনথেসিস করে, আর ফ্যাটি অ্যাসিডকে সিনথেসিস করে। ঠিক আছে? তারপর থেকে গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাসের কাজ কি? জেনারেলি সিনথেসিস করে, প্যাকেজিং করা, আর হচ্ছে এক্সপোর্ট করা প্রোটিনটাকে। ঠিক আছে? এক্সপোর্ট করে দিল। লাইসোজোম এটা হচ্ছে যে কোথা থেকে প্রডিউস হয়? লাইসোজোমটা প্রডিউস হয় হচ্ছে যে গলগি কমপ্লেক্স থেকে। আর এটা 7টা হচ্ছে যে এনজাইম থাকে, ডাইজেস্টিভ এনজাইম এন্ড হাইড্রোলাইটিক এনজাইম থাকে। সেগুলোর কাজ কি করে? সেগুলোর হচ্ছে pH 5 কাজ করে, তাই জন্য ওর পাশাপাশি যে কোনো অর্গানেল এলে ওগুলোকে মেরে দেয়। এই কারণে একে আমরা সুইসাইড বলি। মাইটোকন্ড্রিয়া তো আমি বলে দিয়েছি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে যে পাওয়ার হাউস অফ সেল। এ কি করে? তোমাদের হচ্ছে যে এটিপিটাকে প্রডিউস করে, যেহেতু অক্সিডেশনের মাধ্যমে নিউট্রিয়েন্টস, কার্বন ডাই অক্সাইড, তার সাথে কি থাকে? তার সাথে ওয়াটার, তার সাথে কি করে? এনার্জিকে প্রডিউস করে। এই এনার্জিটা কি হয়? ইউটিলাইজড হয়ে এটিপিতে রূপান্তরিত ফর্ম হয়। বুঝতে পারলে? ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা নেক্সট। একটু ইম্পর্টেন্ট আছে, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। দেখো, নেক্সট আমাদের কি থাকছে? যে ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন। যে সেলের বাইরে যে প্লাজমা মেমব্রেনটা থাকে, এখানে কি করে ট্রান্সপোর্ট, মানে সেলের ভিতরে যাবে, সেল থেকে বাইরে কি করে ট্রান্সপোর্ট হবে, ইম্পোর্ট আর এক্সপোর্ট যেভাবে বলি। যেমন ভারতবর্ষের একটা বর্ডার, ভারতবর্ষ থেকে জিনিসগুলো কি করে বাইরে যাবে, বা ভারতবর্ষ থেকে বাইরের থেকে জিনিসগুলো কি করে ভারতের মধ্যে ঢুকবে বা ইন্ডিয়ার মধ্যে, সেটা সেরকম। যেমন সেল তো একটা তার নিজস্ব পর্দা আছে, ভারতের যেরকম বাউন্ডারি আছে, সেলেরও নিজস্ব পর্দা আছে, সেখান থেকে কে ঢুকতে হবে। যেমন ভারতবর্ষে কেউ টেরোরিস্ট আসছে, তাকে আটকাও, টেরোরিস্ট নয়, ভালো মানুষ, ঠিক আছে, ছেড়ে দাও, ঢুকুক। এইভাবে সেভাবে এর মধ্যে কে ভালো কে খারাপ, কাকে ঢুকতে দেবো কাকে দেবো না, এইসব জিনিসগুলো এখানে আমাদেরকে জেনে নিতে হবে। এখানে কি ট্রান্সপোর্ট কোন ভাবে? দুই রকম ভাবে হয়। একটা হচ্ছে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে যে প্যাসিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি? যেটা তোমার হচ্ছে যে এনার্জির প্রয়োজন হয়, মানে ওকে পাঠানোর জন্য কোনো ফোর্স বা এনার্জির প্রয়োজন হয়, মানে কোনো না কোনো এনার্জির প্রয়োজন হবে, তখন তাকে কি বলবো? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর প্যাসিভ ট্রান্সপোর্ট মানে এখানে এনার্জির রিকোয়ারমেন্ট থাকে না, কিন্তু কোনো একটা কনসেন্ট্রেশন চেঞ্জের জন্য হাই থেকে লো, লো থেকে হাই, এভাবে ও চলে যায়। বুঝতে পারলে? বা হায়ার থেকে লোয়ার, বুঝতে পারলে? এইভাবেই চায়। আর যেহেতু অ্যাক্টিভের ক্ষেত্রে কি হচ্ছে? আমাদেরকে এনার্জি লাগছে, আর প্যাসিভের ক্ষেত্রে এনার্জি দরকার পড়বে না। বুঝতে পারলে? চলো নেক্সট, এবার আমরা প্রথমে প্যাসিভটা দেখে নেবো, তারপর হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দেখবো। দেখো, এবার দেখছি আমরা কি প্যাসিভ ট্রান্সপোর্টটা প্রথম দেখবো, তারপর কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দেখবো। দেখো, প্যাসিভ ট্রান্সপোর্ট কিরকম ভাবে হয়? প্যাসিভ ট্রান্সপোর্ট যে হয়,
সেটা হচ্ছে কি ডিফিউশন, যেটা সিম্পল ডিফিউশন বলি, আর একটা হয় ফ্যাসিলিটেড ডিফিউশন, একটা থাকে কি অসমোসিস, আর একটা থাকে কি ফিল্ট্রেশন। ঠিক আছে, এই চারটা প্রসেসের মাধ্যমে আমাদের যে মানে কোনো একটা সাবস্টেন্স বা রিকোয়ারমেন্ট জিনিসগুলো, জল বা কোনো কিছু যদি রিকোয়ারমেন্ট থাকে, সেটা সেলের ভিতরে কি করে প্রবেশ করে আর সেল থেকে কি করে বাইরে চলে যায়। সেলের ভিতরে এক্সট্রা হলে সেল বাইরে বের করে দেবে, আর যে সেলের ভিতরে যদি কম পড়ে যায় তখন বাইরে থেকে আনাবে। বুঝতে পারলে? এভাবেই হচ্ছে যে ট্রান্সপোর্টটা হয়। এবার দেখো এই যে ডিফিউশন, ডিফিউশনের মধ্যে কি থাকছে, একটা হচ্ছে সিম্পল ডিফিউশন। সিম্পল ডিফিউশন মানে কি, এটা হচ্ছে যে মলিকিউলস গুলো কিভাবে যাবে, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে কি যাবে, মলিকিউলস গুলো কি যাবে হায়ার কনসেন্ট্রেশন। ঠিক আছে, মলিকিউলস গুলো কোন দিকে যাবে, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে। এটা কিন্তু এখানে যাবে কে যাবে, মলিকিউলস যাবে। ঠিক আছে, মলিকিউলস গুলো যাবে কি হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে। মানে কি, দেখো যদি আমি যেখানে বেশি আছে, যেখানে মলিকিউলস গুলো বেশি অ্যামাউন্ট আছে, এটা কিন্তু মলিকিউলস হতে হবে। বুঝতে পারলে? তোমাদের মলিকিউলস প্রথম ভিডিওতে করে দিয়েছে, হয়তো তোমাদের কাছে পাওনি, তারা আগে পেয়ে গেছে। মলিকিউলস গুলো কি কোনো না কোনো পদার্থ, সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ, যেমন চকের ডাস্ট একটা মলিকিউলস। এই যে মলিকিউলস গুলো, এগুলো কি হবে হায়ার কনসেন্ট্রেশন, যেখানে বেশি আছে সেখান থেকে যেখানে কম আছে সেদিকে যাবে। বুঝতে পারলে? সেটাকে কি বলবো আমরা, মলিকিউলস গুলো কি থাকবে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন। যেমন আমি যদি শরবত বানাই, শরবত, চিনি, চিনি যখন আমি জলের মধ্যে দিয়ে দেবো, প্রথম চিনিটা গিয়ে নিচে রয়ে গেল, এবার কি করবে ও, কি করবে আস্তে আস্তে চিনিটা ডিজলভ হবে, হয়ে কি করে পুরো জলটার মধ্যে মিশে যায়। যায় তো কিভাবে যায়, এটা হচ্ছে যে সিম্পল ডিফিউশনের মাধ্যমে। যেহেতু চিনি যেখানে আছে সেটি মিষ্টি বেশি, ঠিক আছে, যখন তুমি দিয়ে দিলে জলে, ও কি করবে আস্তে আস্তে ডিজলভ হওয়ার পরে পুরো জলেরটাকেই মিষ্টি বানিয়ে দিবে। ঠিক আছে, জলটা কি করে মিষ্টি হচ্ছে, যেটা হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন, চিনি যেখানে পুরো বেশি চিনি সেটা মিষ্টি, সে কি হবে আস্তে আস্তে গলবে, গলে গিয়ে ডিজলভ হয়ে যাবে জলের মধ্যে। হয়ে গেলে যেখানে চিনিটা দিলে বা মিশ্রি দিলে, মিশ্রি হয় না শরবত খাওয়ার জন্য, মিশ্রিটা দিলে ওটা প্রথম গুলে যাবে, গুলে পুরো জলটাকে মিষ্টি করে দেয়। কি করে, যেখানে চিনি দিচ্ছ, যেখানে মিশ্রিটা বা চিনি, ওটা তো ওইখানে হায়ার কনসেন্ট্রেশন বেশি জিনিস আছে, ওটা কি করে ডিজলভ হওয়ার পর পুরো জলটার মধ্যে ঘুরে যাবে, পুরো জলটাকে সেম মিষ্টতা করে দিল। বুঝতে পারলে? সেটা এটা হচ্ছে যে কি হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন যাবে। এখানে কি যাবে না মলিকিউলস গুলো যাবে। জিনিসটা মাথায় ঢুকলো তো? হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন যাবে, কি যাবে না মলিকিউলস গুলো যাবে। মলিকিউলস মানে ছোট ছোট পার্টস, মলিকিউলস গুলো যাবে, তখন তাকে আমরা কি বলবো, সিম্পল ডিফিউশন। ঠিক আছে, নেক্সট কি ফ্যাসিলিটেড ডিফিউশন। ফ্যাসিলিটেড ডিফিউশন মানে যেগুলো ডিজলভ হয় না। কোথায় ডিজলভ, লিপিড, কারণ দেখো আমাদের প্লাজমা মেমব্রেনে কি বলেছিলাম, লিপিড প্রোটিন লিপিডের থাকে, যেগুলো লিপিড ডিজলভ করতে পারে না। ঠিক আছে, যেগুলোকে প্রোটিন লিপিড ডিজলভ করতে পারে না, সেরকম পদার্থগুলো যখন হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাবে, ঠিক আছে, থ্রু প্লাজমা মেমব্রেন, কার থ্রু যাবে না প্রোটিন চ্যানেলের থ্রু যাবে। ঠিক আছে, এটা কার থ্রু যাবে, প্রোটিন চ্যানেল। প্রোটিন চ্যানেলের থ্রু যাবে। কিভাবে যাবে, যেগুলো লিপিডে ডিজলভ হয় না। ঠিক আছে, লিপিডে ডিজলভ হয় না এরকম পদার্থ, সেগুলো কি কি থাকে, যেমন অ্যামিনো অ্যাসিড লিপিডে ডিজলভ হয় না, গ্লুকোজ লিপিডে ডিজলভ হয় না, কিছু ভিটামিন থাকে যেটা লিপিডে ডিজলভ হয় না। প্রথম ক্লাস নিশ্চয়ই তোমরা করেছো, জিনিসগুলো আমি বলে দিয়েছিলাম। প্রোটিন চ্যানেলের থ্রু যাবে। কিভাবে যাবে, যেগুলো লিপিডে ডিজলভ হয় না সেরকম মলিকিউলস গুলো, যেমন অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ, কিছু ভিটামিন, এডিই কে হচ্ছে যে ফ্যাট সলিউবল ভিটামিন, মানে লিপিডে গুলে যাবে। আর বাকি যে ভিটামিনগুলো লিপিডে গুলে না, সেই সব ভিটামিনগুলো যখন যাবে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে, সেটা কোন পন্থা অবলম্বন করবে, সেটা হচ্ছে কি ফ্যাসিলিটেড ডিফিউশন। বোঝা গেল ফ্যাসিলিটেড ডিফিউশনটা কি? বুঝতে পারলে? প্লাজমা মানে বাইরের সেলের যে বাইরের কভারটাকে ক্রস করে ঢুকবে, সেটাকে আমরা কি বলবো, ফ্যাসিলিটেড ডিফিউশন। দেখো নেক্সট কি, অসমোসিস। অসমোসিস কি, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। অসমোসিস কি, এখানে কিন্তু মলিকিউলস হবে না, এখানে হচ্ছে ওয়াটার, জল। জল কি করবে, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন যাবে, যেখানে কি সেমি পারমিয়েবল মেমব্রেনের মাধ্যমে যাবে। সেমি পারমিয়েবল মেমব্রেন মানে এর মধ্যে দিয়ে কেবল জল পাস করবে, আর অন্য মলিকিউলস কাউকে পাস করতে দেবে না। এটাকে কি বলে, সেমি পারমিয়েবল মেমব্রেন বলে। সেমি পারমিয়েবল বা সিলেক্টিভ মেমব্রেন, সিলেক্টিভ মেমব্রেন দিয়ে কভার করবে, বা সেমি পারমিয়েবল সিলেক্টিভ। যেমন তোমাকে প্রথম বলেছিলাম জঙ্গি তোমাকে অ্যালাউ নেই, ভারতীয় সেনা দাঁড়িয়ে আছে, জঙ্গিদের অ্যালাউ করবো না, সেরকম সেরকম এরা দাঁড়িয়ে আছে, মানে এখানে কি আছে, সিলেক্টিভ মেমব্রেন আছে। বুঝতে পারলে? বা সিলেক্টিভ পারমিয়েবল মেমব্রেন আছে, যারা কেবল তোমার জলটাকেই পাস করবে আর বাকি জিনিসকে আটকে দেবে। জলের সাথে হয়তো চিনির দানা গ্লুকোজ আছে, গ্লুকোজকে আটকে দেবে, কিন্তু জলটা পাস হয়ে যাবে। বুঝতে পারলে? এটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। এই মেমব্রেনের কাজ এবার বোঝা গেছে, কোনো অসুবিধা নেই।
অসমোসিসটা বুঝতে পেরেছো, এটাও কিন্তু হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকেই যাবে, কিন্তু সেখানে কি সেমি পারমিবল মেমব্রেন থাকবে বা সিলেক্টিভ মেমব্রেন থাকবে, যাকে পছন্দ তাকে ঢোকাবো, যাকে পছন্দ না তাকে ঢোকাবো না। সেরকম কারণ বিয়ে বাড়ি হচ্ছে হয়তো, বিয়ে বাড়িতে গেলো এ গেস্ট, ঠিক আছে একে অ্যালাউ করবো, এ গেস্ট একে আমি অ্যালাউ করবো না, ঠিক আছে সেরকম কাউকে অ্যালাউ করবে, কাউকে অ্যালাউ করবে না, বুঝতে পারলে। এবার আমি বলি নেক্সট কি, ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনটা নিশ্চয় শুনেছ, এটা মলস মলিকিউলস গুলোকে পাস করবে থ্রু সিলেক্টিভ মেমব্রেন, সিলেক্টিভ মেমব্রেন থাকবে কিন্তু স্মল মলিকিউলস গুলোকে পাস করবে, ঠিক আছে। এখানে এক্সাম্পলটা অসমোসিসের এক্সাম্পলটা শুনেছো, হায়ার কনসেন্ট্রেশনে জল যাবে, ঠিক আছে। এর আগে তো এখানে ফ্যাসিলিটিটা আমি বলে দিয়েছিলাম, অ্যামিনো অ্যাসিড এগুলো লিখে নেব। আর ফিল্ট্রেশন কি, এটাও কিন্তু সিলেক্টিভ মেমব্রেন হবে, কিন্তু ওর মধ্যে কিছু মলিকিউল পাস করতে পারবে, যেমন ইউরিয়া এগুলো পাস করতে পারবে, অ্যামোনিয়া ইউরিয়া এগুলো পাস করতে পারবে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা কি বলবো ফিল্ট্রেশন। যেটা কোথায় হয়, কিডনিতে হয়, ঠিক আছে। যেটা হচ্ছে ইউরিন ফর্মেশন, যেখানে সিলেক্টিভ মানে মেমব্রেন আছে, এখান থেকে তো আমি অ্যামোনিয়াটাকে পাস করে দেবো, ইউরিয়াটাকে পাস করে দেবো, কিছুটা গ্লুকোজ পাস করে দেবো, কিন্তু সবকিছু পাস হবে না, বুঝতে পারলে। সিলেক্টিভ মানে ফিল্ট্রেশন জিনিসটা বোঝা গেল। ফিল্ট্রেশনের ক্ষেত্রে এখানে হচ্ছে সিলেক্টিভ পারমিয়েবল মেমব্রেন থাকবে থ্রু দ্য, আর এখানেও কিন্তু যাবে, এখানে কিন্তু যাবে হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন যাবে, কিন্তু রেসপন্স অফ ফোর্স, কিছু না কিছু ফোর্স থাকবে, যেমন আমাদের ব্লাড ফোর্স দেবে, ফোর্স দিয়ে ওটাকে পাস করাবে, এমনি পাস করবে না, ব্লাড গিয়ে ধাক্কা মারলে ফোর্স দিল আরও পাস করে গেল, বুঝতে পারলেন। কিছু না কিছু ফোর্সের প্রয়োজন হবে, কিন্তু এখানে এনার্জি লাগছে না, ফোর্স আপিল টু ফোর্স, একটা ফোর্স আছে ওয়ে ফোর্স, ওইভাবে পাস করে যাবে, বুঝতে পারলেন। নেক্সট আমরা যাচ্ছি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। নেক্সট আমাদের কি থাকছে, নেক্সট থাকছে কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তবে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি হবে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে কনসেন্ট্রেশনের বিপরীতে, ওখানে বলছে হায়ার কনসেন্ট্রেশন তো লোয়ার কনসেন্ট্রেশন, মানে যেখানে বেশি আছে সেখান থেকে কমের দিকে যাবে, এই কিন্তু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টস হবে, মানে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন যাবে। কিভাবে যাবে, কিছু না কিছু পাম্প, প্রোটিন পাম্প, চ্যানেল পাম্প, চ্যানেল হয় না প্রোটিন চ্যানেল, এই যে পাম্পগুলো হয়, যেমন কি পটাশিয়াম চ্যানেল, ক্যালসিয়াম চ্যানেল, এইসব চ্যানেলের থ্রু পাস করবে, ঠিক আছে বোঝা গেল, চ্যানেলের থ্রু পাস করবে। আমার কথাটা বুঝতে পারলো তো, এটা কিছু কোনো না কোনো চ্যানেলের থ্রু পাস করবে। আর এখানে কি থাকবে, এখানে এনার্জি বাইরে থেকে দিতে হবে, যার এটিপি, এটিপি যে দিই না, এটিপি যেটা আমরা বলি এনার্জি, যেখানে এনার্জি স্টোর করে থাকে, এটিপি দিয়ে পাস করাতে হবে, এনার্জি দিয়ে একে ঘুরিয়ে দিবে, ঘুরিয়ে পাস করিয়ে দিবে, বুঝতে পারলে। যেভাবে একটা ছবি আঁকছি তোমরা দেখো, এই যে ছবিটা আঁকছি একটু ভালো করে লক্ষ্য করো। তবে এটা একটু লক্ষ্য করে ভালো করে বুঝবে, দেখো এখান থেকে আমি কি বলেছিলাম, লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন যাবে, কার থ্রু, না কোনো বাইরের ফোর্স বা এনার্জির থ্রু। দেখো এইখানে ধরো এটা প্লাজমা মেমব্রেন, এখানে সে ফসফোলিপিড প্রোটিন যে পর্দাগুলো থাকে, তবে এইখান থেকে এটা ধরো মেডিসিন, কিছু একটা মেডিসিন তুমি খেলে, সেই মেডিসিনটা কোথায় পৌঁছালো, এইবার সেলের ভিতরে ঢুকবে কি করে, এটা সেলের বাইরের পর্দা পাবো। আর এইটা হচ্ছে যে চ্যানেল, যেটা বলেছিলাম ক্যালসিয়াম চ্যানেল, পটাশিয়াম চ্যানেল, এটা চ্যানেল, এইখানে এসে ঢুকলো, ও কি করলো, এখান থেকে এটিপি দিয়ে এনার্জি দিল, এনার্জি দিয়ে এই চ্যানেলটাকে কিন্তু ঘুরালো, এইখান থেকে দেখো ঘুরিয়ে দিয়েছি, ঘুরিয়ে দিয়ে এটা হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন, এইটা যে হায়ার কনসেন্ট্রেশন, এটা কি লোয়ার মলিকিউল, এর মধ্যে দুটো মলিকিউল, সেখানে মলিকিউলস বেশি আছে, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার করছে, কিভাবে যাচ্ছে বুঝতে, এটা সেলের ভিতরে, এটা সেলের বাইরে, এটা সেলের বাইরে, এ কি করলো, নিয়ে গিয়ে এটা ঘুরিয়ে দিয়েছেন, দেখো এটিপি, দেখো এটিপি দিয়ে এনার্জি দিয়ে এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট হলো, তার সাথে পিআই হলো, হয়ে কি করে একটু করে ঘুরিয়ে দিল, ঘুরিয়ে দিয়ে ভিতরে ঢুকে দিল, দেখছো এই এনার্জি, এই ধরো এইটা, এই ছোটটা দেখো এখানে ছিল, এ কি করে এটাকে ঘুরালো, ভিতরে চলে গিয়ে রিলিজ করে দিল, এটা সেলের ভিতরে চলে আসে, এটা ছিল সেলের বাইরে, আউটসাইড সেল, বুঝতে পারলে কেসটা, বোঝা গেল। এটা কি হয়, লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন হচ্ছে, কার থ্রু, না এনার্জি থ্রু, একে বলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেখানে কি হয় পটাশিয়াম চ্যানেল, ক্যালসিয়াম চ্যানেল এসবের থ্রু যায়, বোঝা গেল, বোঝা গেল তোর, কোনো অসুবিধা নেই, না বুঝতে পারলে আরেকবার দেখি নিও রিপিট করে, ঠিক আছে। যেখানে কি হবে, এইখানে ধরো হায়ার, এটা সেলের বাইরে, আর এটা ধরো সেলের ভিতরে, এটা সেলের বাইরে, এটা সেলের ভিতরে, এখানে দেখো এই যে যেটা চ্যানেলটা আছে, এই চ্যানেলটাকে দেখো আমি ঘুরাচ্ছি, এটিপি এনার্জি দিয়ে ফোর্স দিয়ে ঘুরিয়ে দিল, ঘুরিয়ে দিয়ে সেলের ভিতরে ঢুকে দিল, বুঝতে পারলে। চলো নেক্সট আর আমরা একটু দেখে নিই কি এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, এগুলো একটু দেখে নিই।
দেখো নেক্সট কি থাকছে, ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কি, দেখো লেখা আছে, দেখো পকেটিং বাই প্লাজমা মেমব্রেন। এই জিনিসটা কি, পকেটিং বাই প্লাজমা মেমব্রেন জিনিসটা কি, এটা একটু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, দেখো ধরো এটা আমার কি প্লাজমা মেমব্রেন, এটা আমার প্লাজমা, ঠিক আছে। এই যে প্লাজমা মেমব্রেন এর বাইরে থেকে ভিতরে ঢুকাবে, আমি কি বলছি, পকেটিং বাই প্লাজমা মেমব্রেন। এবার এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো, আমি যদি এটা লম্বা করে টেনে দিই, এই জিনিসটা যদি লম্বা করে টেনে রেখে দিই, এবার কি হবে, এর বাইরেটায় কি হবে, এরকম ভাবে পকেট থাকবে, বুঝতে পারলে, এরকম পকেট থাকবে। আমি এটাকে এই যে রাউন্ডটাকে লম্বা করে রেখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা। এবার আমার কিছু নিউট্রিয়েন্টসের দরকার, এখানে এখানে চলে এলো, ঠিক আছে, কিছু জিনিস এখানে চলে এলো। এবার কি করবে, কিছু সময় পরে এটাকে এরকম গোল করবে, জিনিসগুলো একটু বোঝো ভালো করে, গোল করবে, ভিতরে সাবস্টেন্স কিছু আছে, ঠিক আছে। তারপরে লাইনে কি করলো, আবার সমান হয়ে গেলো, একে এরকম পকেট কেটে দিল এখানে, পকেটিং মানে পকেটের মতো তৈরি হবে, পকেটের মতো ভিতরে যা ঢুকলো ও আবার আস্তে 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 করে কেটে দিল, কেটে দিয়ে কি করলো, গোল মধ্যে ঘুরে ঢুকে গেল, ঠিক আছে। এটাকে কি বলি আমরা, এটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস বা সেল ইটিং, মানে কিছুটা পর্দার মধ্যে দিয়ে টুক করে ঢুকে গেলো আর কেটে গেল, ঠিক আছে, মানে একে বলে পকেটিং। একে বলে পকেটিং বাই প্লাজমা, প্লাজমা যে পকেট করে নিয়ে নিল, একে বলে সেল ইটিং। এটাও আর একটা অন্যান্য তথ্য আছে, সেটাও দেখাবো এখন। এই ভিত্তিতে এটাকে বলে সেল ইটিং, বুঝতে, পকেটিং করে কেটে দিল, কেটে দিয়ে কি হলো, ও পকেট করে ভিতরে ঢুকে গেলো, থাকে এটা কিন্তু সেলের ভিতরে। এবার এখানে যদি থাকে, এটা সেলের ভিতরে চলে এলো, এটা বাইরেটাই ছিল, এটা সেলের ভিতরে চলে এলো, পকেটিং করে নিয়ে আসবে, এটাকে কি বলে এন্ডোসাইটোসিস। আর এক্সোসাইটোসিস কি, এন্ডোসাইটোসিসের অপোজিট, মানে পকেটে এদিকে ছিল, পরে পরে পকেটটা এদিকে করো, মানে কি সেলের ভিতর থেকে কিছু নিয়ে যায় সেলের বাইরে বের করে, মানে সেম সেম ভাবে, এটা সেলের ভিতর ঢুকেছে, সেটা সেলের বাইরের দিকে বেরিয়ে যাবে, সেলের ভিতর থেকে নিয়ে গিয়ে বাইরে বের করে দেবে, সেটাকে কি বলে এক্সোসাইটোসিস, বুঝতে পারলে, অপোজিট টু এন্ডোসাইটোসিস। এবার দেখো পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস হচ্ছে সেল ইটিং, মানে কি, কিছু সেল কি করে, কিছুকে খেয়ে মেরে ফেলে, ডব্লিউবিসি, কিছুকে খেয়ে মেরে ফেলে, মানে ওর পেটের ভিতরে ঢুকে নিল, যাকে কি সেল প্যাকেজিং বা সেল ইটিং বলে, মানে সেলের ভিতরে ঢুকে গেলো, সেম এর মতো কিছু ছিল, ঢুকেছিল, এর ঢুকে নিয়ে ঢুকলো, ওরে দিচ্ছে, মানে প্যাকেজ হয়ে গেছে, প্যাকেজ হয়ে গেলে সে তো মরে যায়, তাকে ওর জন্য বলে কি সেল ইটিং, মানে সেল কিছু জিনিসকে খেয়ে ফেলেছে, বুঝতে পারলে, সেটাকে বলে সেল ইটিং বা ফ্যাগোসাইটোসিস। পিনোসাইটোসিস সেল ড্রিঙ্কিং, যেভাবে আমরা জল খাই, সেল কিছুকে খেয়ে ফেললো, সেটা হচ্ছে যে কি সেল ড্রিঙ্কিং, মানে কার সাথে খাবে, কোনো না কোনো সিক্রেশনের সাথে কি হলো, সেলের ভিতরে ঢুকে যাবে, সেটাকে কি বলে ড্রিঙ্কিং, বুঝতে পারলে, সেটাকে কি বলে পিনোসাইটোসিস, যেটাকে বলে সেল ড্রিঙ্কিং। আর ফ্যাগোসাইটোসিস মানে সেল ইটিং। এই দুটো জিনিস খুব ভালো করে মাথায় ঢুকলো। দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যে তবু আমি নাম্বারটা দিয়ে দেবো, যদি দেখো, যদি তোমরা দেখো WBHRB যারা র্যাঙ্ক করতে পারোনি, তারা জানো যে কি করে করতে হবে, তার জন্য আমি বলছি শোনো। প্রথম তোমরা যাও, গিয়ে আমাদের চ্যানেলের এই যে ভিডিওটা লাস্টে দিব 700, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা আমাদের নাম্বার, এটা হচ্ছে অরিফাইমের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই অরিফাইমের হোয়াটসঅ্যাপ নাম্বারে যাবে, গিয়ে তোমরা মেসেজ করবে যদি তোমাদের প্রিপারেশনের প্রয়োজন। এখানে তুমি একটা একটা দুটো একটা ভিডিও পাচ্ছ, কিন্তু আমরা একটা কমপ্লিট প্রিপারেশন দিই, যেটা তোমাদের 2 বছরের টানা প্রিপারেশন, মানে কি যেদিন থেকে তুমি পড়াটা শুরু করলে, মানে হয়তো কালকে থেকে তুমি ব্যাচটা নিয়ে নিলে, এনরোল করলে, ওটা টানা কন্টিনিউ নেক্সট আপকামিং WBHRB ব্যাচটার নাম কি, তুমি যখন মেসেজ করবে তখন লিখবে আপকামিং WBHRB ব্যাচ। আপকামিং WBHRB, হাই আপকামিং WBHRB ব্যাচ, এই নাম্বারে পাঠাবে হোয়াটসঅ্যাপে, হাই, আমাদের তরফ থেকে একটা ওয়েলকাম মেসেজ তোমাদের কাছে পৌঁছে যাবে। তারপর তোমরা যদি কোর্সটার ব্যাপারে কিছু জানতে চাও, আমরা তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করবো। এটা কিন্তু কমপ্লিট রেকর্ডেড ক্লাস থাকে, লাইভ ক্লাস থাকে, মান্থলি এক্সাম থাকে, আরো কিছু থাকে। এর ফিসটা শুনলে তোমরা আরো অবাক হয়ে যাবে। এই যে 2 বছরের যে টানা, কারণ দেখো এবার 26-এ বেরোতে পারে, নাও বেরোতে পারে, কিন্তু 27 সালে বেরোবে, এটা একটা এক্সপেকটেশন আছে। যদি বেরিয়ে যায় 27 সালে বেরোলে 28 সালে কি তোমাদের জয়েন হচ্ছে, টানা একটা 2 বছরের গ্যাপ। 2 বছরের জন্য আমরা ফিজ কত রেখেছি, 1999 টাকা মাত্র রেখেছি, যেটা 80 টাকা থেকে 85 টাকা পার মান্থ পড়ছে। এক ওয়ান টাইম পেমেন্ট, 2 বছরে তোমরা একটা এক্সেস পেয়ে যাচ্ছ, যাতে কি করে একটা তোমরা মানে নিজেদের প্র্যাকটিসের মধ্যে থাকতে পারো। আমি জানি তোমরা পড়াশোনায় অনেকে ভালো, কিন্তু তোমাদের একটা গাইডেন্সের দরকার, কেমন কোশ্চেন আসতে পারে। আমরা তোমাদের কোশ্চেন দেবো, তোমাদের বই কিনতে হবে, একটা টার্গেট হাই বইয়ের দাম কত, বা অন্যান্য বইয়ের দাম 1700-1800 টাকার দাম, আমি তোমাকে 1900 টাকায় টোটাল কিছু প্রোভাইড করছি। তোমাদেরকে কোনো স্টাডি মেটেরিয়াল কিনতে হবে না, সব আমরাই তোমাদেরকে প্রোভাইড করবো, ভিডিওর মাধ্যমে, থিওরির মাধ্যমে। ভিডিও বলতে আমাদের যে চ্যানেলের যে ভিডিও পাবে, রেকর্ডেড ভিডিও, সেটা তো অনলি ফর ব্যাচ, পেড ব্যাচের জন্য। তারা পাবে প্রত্যেকটা ভিডিও, ইচ অ্যান্ড এভরি ক্লাস উইল বি কমপ্লিটেড বাই আওয়ার টিম অর মি টু অলসো। এটা 1999 টাকায় 2 বছরের একটা প্যাকেজ পাচ্ছে, মাত্র 80 টাকা করে পড়ছে। যদি কেউ নিতে চাও তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো।
কারণ অলওয়েজ অরিফ্লেম তোমাদের সাথে থাকবে, থাকছে। আমরা এতজনকে র্যাঙ্ক করিয়েছি, তোমরা আসো, অলওয়েজ ওয়েলকাম টু অরিফাইন। অবশ্যই তোমাদেরকে র্যাঙ্ক করে ছেড়ে দেবো। এসে তো দেখো আমরা কেমন পড়াচ্ছি, এছাড়া আমাদের ভিডিও দেখো। আমি যেমন প্রথম বলেছিলাম কি কি কেমন টপিক থেকে কোশ্চেন আসবে, সেরকম সব কোশ্চেন এসছে। সেই কারণে জন্য বলছি, যখন যারা এখনো অরিফাইমকে সাবস্ক্রাইব করেনি তারা অরিফাইমের পাশে থাকো। আর এছাড়াও অরিফাইম তোমাদের জন্য এখানে ইউটিউবে অনেক এমসিকিউ সিরিজ অনেক কিছু নিয়ে আসবে, অবশ্যই নিয়ে আসবে। যদি কেউ নাও নিতে চাও ব্যাচটা, অরিফাইমের পাশে থাকো, অরিফাইম তোমাদের জন্য বেস্ট থেকে বেস্ট ডিল নিয়ে আসবে। এটুকু অরিফাইমের ফাউন্ডার তোমাদের কাছে কথা দিয়ে যাচ্ছে, বুঝতে পারলে? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা এখনো অরিফাইমকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও, আর যারা অলরেডি অরিফাইমকে সাবস্ক্রাইব করে যাচ্ছ বা কোন টপিক সম্বন্ধে ভিডিও চাইছো, আমাদের ভিডিও নিচে কমেন্ট করো, আমরা দেখবো বেস্ট থেকে বেস্ট ওয়েতে কি প্রিপারেশন তোমাদের জন্য নিয়ে আসতে পারি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।